আসসালামু আলাইকুম। শুরু করছি মন বাড়িয়ে ছুঁই পর্ব ৩৬। লিখেছেন ফাবিহা মম। সাদা শার্টটা রক্তে মাখামাখি অবস্থা। কানের ডান পাশ থেকে তরল রক্ত চুয়ে চুয়ে পড়ছে। মাথাটা প্রচণ্ড ঝিমঝিম করলেও চোখের চাহনি এখনও কঠোর। ১০ জনের একটা আল্টিমেটাম টিম আপাতত তার ইশারার জন্য প্রস্তুত। যে কোনো সময় শেষ মুহূর্তের লামভার্সন হতে পিছুপা হবে না। তার চতুর্দিকে ফেরারি আসামির দলবল আহত নিহত অবস্থায় মাটিতে পড়ে আছে। তন্মধ্যে নিহতের সংখ্যাই ঢের বেশি। বিচক্ষণ ভঙ্গির চোখ দুটো ডান পাশে থেকে বাম পাশে ঘুরালো। চারদিকের ছটকা আরেকবার ঠিক করে নিল। মনে মনে সঠিক হিসাবটা মিলিয়ে দৃঢ়তার সাথে সামনে তাকালো সে। রিভলভারটা টার্গেট মতো সেট করে গম্ভীর আওয়াজটা তুলল, সারেন্ডার করুন। কথাটা অগ্রাহ্য করতে গিয়ে আশ্চর্যের একগাল হাসল হান্নান। সামনে দাঁড়ানো পুরুষটা তার আত্মীয় বলে মনে হচ্ছে না পুরুষটা তার নাত জামাই। জীবনের গতিময় ধারা এভাবে সত্যের সামনে ছেড়ে দিবে কল্পনাও করেননি তিনি। অদ্ভুত নিয়মের জোরে আজ হেরে বসেছেন। যেই মাহাতিমকে তিনি সরল ধাঁচের ব্যক্তি ভেবেছেন, যাকে আলালের ঘরের দুলাল ভেবে নাতনিকে তুলে দিয়েছেন, দিন শেষে সেই সমদর্শ চেহারার আড়ালে জটিল বুদ্ধি এবং গভীর চিন্তাসম্পন্ন মানুষ বেরিয়ে এসেছে। সেই মাহাতিম আনসারি আজ সশস্ত্র দলবল নিয়ে তাকে আত্মসমর্পণ হুমকি দিচ্ছে। নিজের অপারগ অবস্থা দেখে কুণ্ঠা বোধ করছেন হান্নান। তারও দেহের বিভিন্ন জায়গায় রক্ত ঝরে ঝরে পড়ছে। বাতাসের গতিতে মিনিট ৫ পূর্বে বুলেট লেগেছে। বর্তমান লাইব্রেরির ঘরের কাছে শেল্টার নিয়েছে। দরজার পেছনে লুকিয়ে থাকলেও তার নিঃশ্বাস এখন স্বাভাবিক নেই। বাঁচার তাগিদে তিনি হাঁসফাঁস করলেও মাহাতিমের নিচ্ছিদ্র পরিকল্পনায় বাজেভাবে ফেঁসে গেছেন। অনেক চেষ্টা করেও মাহাতিমকে নিহত করতে পারেননি। বারবার তার বুলেটের নিশানা ব্যর্থ হয়েছে। তুখোড় নিশানা বাজ হিসেবে যেই খ্যাতিটা এতদিন কায়েম ছিল, আজ সেটা ভেস্তে গেছে। দরজার শুরু ফাঁকে ডান চোখ রাখলেন হান্নান। ঠোঁটটা দাঁতে কামড়ে ফাঁক দিয়ে বাইরে অবস্থা দেখছেন। পরিষ্কার সাদা শার্টটা রক্তে ভিজে আছে মাহাতিমের, তবুও হাত দুটোর মাঝে রিভলভারটা টার্গেট মতো সেট করা। ঠোঁটের ডান কোণা থেকে লম্বাকারে রক্ত পড়ছে। সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। ঘেমে সুন্দর মুখটার নাক লাল, গলা লাল হয়ে উঠেছে। অন্যদিকে ডান কানের পাশ দিয়ে রক্তের স্রোত থেমে নেই। হান্নান শেখের নীরবতা দেখে হঠাৎ গম্ভীর ব্যক্তিটা গলা তুলে হুঙ্কার ছাড়ল। জোর গলায় বলে উঠল, আমি ৩ পর্যন্ত কাউন্ট করব। কাউন্ট ডাউন পর্যন্ত যদি না বের হন, আমি অ্যাকশন নামতে লেট করব না। এখনও সময় আছে। ভালোই সারেন্ডার করুন। হান্নান শেখ ফিচেল একটা হাসি দিল। অনেকটা তাচ্ছিল্যের সুরে মনে মনে বলল, মনের সুখে নামতা গুনতে থাকো। আমি তো শালা বাইর হইতাম না। কথাটা বলে ফাঁক থেকে চোখ নামালো হান্নান। হাতে থাকা পিস্তলটা দৃষ্টি দিল সে। পাঞ্জাবির পকেট থেকে গুলির স্তূপ নিয়ে পিস্তলটার লোড করে নিলেন। তার মাথার বিভৎস বুদ্ধিটা ঘুরঘুর করছে। পিস্তলটার ডান হাতের কবজায় নিয়ে দরজার থেকে দূরে সরলেন। তখনই ভেতর থেকে শুনতে পেলেন মাহাতিমের গলাটা কাউন্ট শুরু করেছে। 1 শব্দটা শুনতেই ২ কদম পিছিয়ে গেলেন হান্নান। সাথে সাথে দরজার দিকে পিস্তল তুলে ধরলেন তিনি। মাহাতিম সময়ক্ষেপণ না করে 2 বলে উঠল। আবার হান্নান আরও ১ কদম পিছিয়ে গেলেন। হাতের পিস্তলটা সর্বোচ্চ শক্তি দিয়ে কাঠিন্য মুখে ধরে রইলেন। প্রায় ২ মিনিটের মতো অতিক্রম হয়ে যায়। বন্ধ দরজার বাইরে থেকে কোনো শব্দ ভেসে আসে না। ২ ভ্রু কুঁচকে হান্নান শেখ চরম আশ্চর্য হলেন। হঠাৎ কি হলো? কাউন্টডাউন থেমে গেল কেন? বিষয়টা ঠান্ডাভাবে দেখা যাচ্ছে না। নিশ্চিত রূপে বলা যায় বাইরে কিছু হচ্ছে। নয়তো হুট করে 3 বলাটা এমনিই থেমে যাবে না। হান্নান শেখ এখনও পিস্তল তাক করে কৌতূহল চোখে তাকিয়ে আছেন। মাহাতিমকে সহজভাবে নেওয়া ভুল করা যাবে না, কিন্তু আচমকা কাউন্টডাউন থেমে গেল। এটা কি অশনি ঝড়ের পূর্বাভাস? দরদর করে কপাল বেয়ে ঘাম ঝরছে। গলাটা গ্রীষ্মের চৌচির মাঠের মতো শুকিয়ে গেছে। ১ ফোঁটা পানির জন্য বুকটা খা খা করছে। তিনি কি কোনো কারণে প্রচণ্ড ভয় পাচ্ছেন?
মৃত্যুর গন্ধ পেয়ে আগেই টালমাটাল হচ্ছেন। চারপাশটা কেমন নিস্তব্ধ লাগছে। একটু আগে যে শব্দগুলো পুরো বাড়ি মাতিয়ে রেখেছিল সেগুলো আর নেই। হঠাৎ ভুতুড়ে কায়দায় শুনশান হয়ে গেছে। হান্নান শেখ পিস্তল ধরা হাত দুটো আস্তে আস্তে নিচে নামালেন। ধীরপায়ে বিনা শব্দে দরজার দিকে এগোতে লাগলেন। এমনভাবে পা ফেললেন যেন ন্যূনতম শব্দ না হয়। দরজার খুব নিকটে গিয়ে এবার কাঠের দরজায় কান পাতলেন। বাইরের মতিগতি বুঝতে যেয়ে ভড়কে গেলেন তিনি। আজব, বাইরেও কোনো শব্দ হচ্ছে না। আচানক সব কিছু একেবারে থমকে গেছে। আরও কয়েক মিনিট দরজার কান রেখে শুকনো কিছুর সন্ধান করলেন, কিন্তু কোনো শব্দই বিলক্ষণ অবস্থায় আভাস দিল না। বাধ্য হয়ে হান্নান শেখ নিজেই আস্তে করে দরজা খুললেন। দরজার দ্বার দুটো ধীর গতিতে খুলে সতর্ক হলেন তিনি। বাইরে সত্যি কেউ নেই। কেন অস্ত্রহীন বাহিনী। মেঝের বিভিন্ন জায়গায় লাশ ছাড়া একটা কাকপঙ্খিও নেই। মিনিটের ভেতর এতগুলো মানুষ কোথায় উধাও হলো? কোথায় গেল তারা? এভাবে ম্যাজিকের মতো ভেলকি দেখানোর মানে কি? প্রচণ্ড বিস্ময় নিয়ে পরিস্থিতি বোঝার প্রাণপূর্ণ চেষ্টা চালাচ্ছেন হান্নান। তখনই সব কিছু তছনছ করে পুরো বাড়িটা কেঁপে উঠল। দামাল শব্দের চোটে কোনো কিছু বোঝার আগে চোখের সামনে অন্ধকার নেমে এলো। ছিটকে হাত দূরে গেলেন, সেটা ঠাহর করতে পারলেন না। চোখ খোলার বেকুল চেষ্টায় ব্যর্থ হলেন তিনি। কাতর ধ্বনিতে চিৎকার দিতেও গলা আটকে গেল। হাতের আঙ্গুলগুলো শিথিল হতেই পিস্তলটা পড়ে গেল। অনেক চেষ্টা করে চোখ খুললেন হান্নান। নিঃশ্বাস নিতেও যেন ফুসফুস ছিঁড়ে যাচ্ছে। মুখ হাঁ করে নিঃশ্বাস নিতেই ধীরগতির পিছু ঘুরলেন। সম্পূর্ণ পিছনে ঘুরতেই বিস্ফোরিত চোখে তাকালেন। রক্তাক্ত সাদা শার্ট গায়ে মাহাতিম দাঁড়িয়ে আছে। তার ডান হাতে নিচু করা রিভলভারটা দেখা যাচ্ছে। ঘামাক্ত মুখটা যেন রেগে টকবক অবস্থায় যতটা স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে তার চেয়ে বেশি ভয়ঙ্কর লাগছে চোখের হিংস্র চাহনি। এমন ক্রুদ্ধ দৃষ্টি মুখোমুখি আগে কখনো হয়নি হান্নান। এই যেন হিংস্র রূপধারী অচেনা কোনো ব্যক্তির সম্মুখে আছেন। ক্ষুধার্ত যা মতো হিংস্র চাহনিটা কোনোভাবে শান্ত হলো না। হান্নান শেখের দিকে এক কদম এগোতেই ভয়ে হান্নান কুঁকড়ে গেলেন। কোকাতে কোকাতে তোতলা সুরে বললেন, আ আ আমাকে মেরো না। কথাটা উচ্চারণ করে কোনো লাভ হলো না। ক্রুদ্ধ দৃষ্টিটা সরাসরি চোখের দিকে তাকিয়ে আছে। হঠাৎ দৃষ্টি নড়চড় হয়ে হান্নান শেখের বুকের দিকে থামল। হান্নান শেখ সেটা লক্ষ্য করে নিজেও বুকের দিকে তাকালো। চোখটা বুকের ডান দিকে যেতেই ভয়ে শিউরে উঠলেন তিনি। চোখ দুটো বিশাল বড় করে ফের মাহাতিমের দিকে তাকালেন। মাহাতিম চুপচাপ ভঙ্গিতে হান্নান শেখের তামাশা দেখছে। হান্নান শেখ নিজেকে শোচনীয় অবস্থা দেখে আকুতি কণ্ঠে বললেন, আমাকে মেয়ে। বাক্যটা শেষ করার আগে মাহাতিম ধীর গতিতে ডানে বামে মাথা নাড়ালো। ডান হাতের নিচু রিভলভারটা আচমকা উপরে তুলতে লাগলো। দুধর্ষা টের পেয়ে হান্নান শেখ গলাকাটা মুরগির মতো ছটফট করতে লাগলেন। বারবার আকুতি মেশানো কণ্ঠে মিনতি করতে থাকলেন। মাহাতিমের পিছনে থাকা টিমটা পাষাণের মতো দৃশ্যটা দেখতে লাগলো। কেউ কোনো টু শব্দ উচ্চারণ করল না। রিভলভারটা দু হাতে উঁচু করে বুক ভর্তি নিঃশ্বাস ছাড়ল মাহাতিম। তর্জনে আঙুলটা ট্রিগারে রেখে জোরে এক চাপ দিয়ে বসল। তীব্র শব্দযোগে নীরবতা ছিঁড়ে গেল। সোজা বুকের বাম পাশটা বুলেট বিদ্ধ হলো। মাহাতিম তবুও থামল না। চল শক্ত করে অনবরত ট্রিগার চাপতেই থাকলো। একের পর এক জোরদার শব্দ শেষে থেমে গেল মাহাতিম। আরেকবার বুক ভর্তি নিঃশ্বাস ছাড়তে ছাড়তে রিভলভার নামিয়ে ফেলল। বুক ঝাঁঝরা দেহ নিয়ে মাটিতে পড়ে গেলেন হান্নান। চোখজোড়া বড় বড় করে মাহাতিমের দিকে তাকিয়ে রইলেন, যেন নিশ্চল চোখজোড়াই বলছে, তোমাকে চিনতে ভুল করেছিলাম মাহাতিম। সেই ভুলের মাসুল আজ আমাকে শেষ করে দিল। যে কালাম সর্দার পুরো গ্রামবাসীকে ধোকায় রেখেছিল, তুমি তার এতগুলো বছরের সাধনা শেষ করে দিলে। আমার জীবনের অঘটনটা নিজের নাতনির দিয়ে ডেকে আনবো, এই চিন্তা কোনোদিন করতে পারিনি। আজ একটা শহুরা ছোকরার কাছে হেরে যাব, এটাও আমার শেষ ব্যর্থতা। মুখ থেকে গলগল করে রক্ত বেরোতে লাগলো হান্নান শেখের। বুকের রক্তে পিঠের নিচে বন্যা বয়ে যাচ্ছে। কেন জানি দৃশ্যটা দেখে মাহাতিম চোখ সরিয়ে ফেলল। বডিকে নিয়ে যাওয়ার জন্য টিমের সদস্যদের ইশারা করলো সে। রিভলভারটা কোমরের পেছনে গুজতে গুজতে অলস পায়ে জানালার দিকে গেল। আকাশটা মেঘে শোয়া।
সময়টা সন্ধ্যা। যে কোনো সময় মসজিদের মাইকে আজানের ধ্বনি উঠবে, চারপাশটা একসাথে মধুর সুরে মুখর হবে। বেগুনি আভার আকাশটা নিস্তেজ চেহারা ধারণ করেছে। পাখিদের নিরে ফেরার ব্যস্ততা দেখা গম্ভীর শ্বাস নিল মাহাতিম। অনেকগুলো সত্য এখন মেহিনুরের সামনে প্রকাশ পাবে। মেহিনুরকে নিজের মুখে অকট্ট সত্য বলতে সত্যি ভয় হচ্ছে। এত বড় ধাক্কাটা নিতে পারবে? যার আঙ্গুল ছুঁয়ে সে বড় হয়েছিল, যার ছায়াতলে নিজেকে সবসময় আড়ালে রাখত, তার বিরুদ্ধে লোহমর্ষক সত্যটা জেনে সহ্য ক্ষমতায় থাকবে? মাহাতিম কিছুক্ষণের জন্য অস্থির হয়ে উঠল। সে জানে না সামনে কি হতে চলেছে। ব্যাপারটা যত ঠান্ডা লাগছে এটা তত ঠান্ডা হবে না। চিন্তা ভাবনার মশগুল হতেই হঠাৎ পেছন থেকে ডেকে উঠল, স্যার! ডাক শুনে মাথা ঘুরল মাহাতিম। টিমের সবচেয়ে কর্মক্ষম ব্যক্তির তার দিকে উসখুস দৃষ্টিতে তাকিয়ে আছে। মাহাতিম বিষয়টা বোঝার জন্য জিজ্ঞেস করল, কিছু বলবে আবিদ? অ্যানি নিউজ? আবিদ সরল ভঙ্গিতে মাথা নাড়িয়ে দিল, বুঝিয়ে দিল ওরকম কিছু বলার নেই। মাহাতিম শান্তভাবে জিজ্ঞেস করল, কিছু বলতে চাইলে বলো। আচ্ছা, অ্যাম্বুলেন্স এসেছে? ডেড বডি পাঠিয়েছো? আবিদ এবার সকল জড়তা ছেড়ে মূল কথায় ফিরল। চোখ নামিয়ে সম্মান দেখিয়ে বলল, স্যার, লোকটা তো আপনার রিলেটিভ, তাই না? মানে আপনি আপনার রিলেটিভকে ইনকাউন্ট করলেন, এটা দেখে অবাক হয়েছি। মাহাতিম কথা শুনে মৃদু হাসল। পকেটের দুফাকে হাত গুজে বলল, সবই লাকের উপর ডিপেন্ড আবিদ। আমার বাবা সবসময় একটা কথা বলতো, যে জিনিসটা আমরা মনে প্রাণে চাই, পুরো কায়নাত সেই জিনিসটাকে কাছে আনার জন্য ষড়যন্ত্র করে থাকে। বাবা কোত্থেকে এমন অদ্ভুত কথাটা শুনেছিল আমি জানি না, কিন্তু এই কথা সত্য। লাইফের স্ট্র্যাটেজি কখনো কোথায় মোড় নেবে সেটা বলা যায় না। আবিদ কথাটার সায় দিয়ে মাহাতিমের দিকে তাকালো। তখনই স্পষ্ট চোখে দেখতে পেল মাহাতিমের বুকের ডান পাশটায় রক্তাক্ত। কপাল কুঁচকে তড়িৎ গতিতে প্রশ্ন করলেন আবিদ, আপনি কি বুলেট প্রুফ জ্যাকেট পরেননি? আপনার তো ব্লিডিং হচ্ছে স্যার। মাহাতিম এতক্ষণ বুকের ব্যথাটা টের পেয়ে চোখ নামালো। শার্টের ডান পাশটায় আসলেই ব্লিডিং হচ্ছে। মাহাতিম সেটা বুঝতে পেরে স্বাভাবিক কণ্ঠে বলল, ভেস্ট পড়েছে আবিদ, চিন্তা কিছু নেই। বুলেটটা চামড়ায় ছুঁয়েছে, পুরোপুরি ঢোকেনি। দ্রুত মেডিকেল ট্রিটমেন্ট ব্যবস্থা করো, আমি আজ রাতেই ফিরতে চাই। আবিদ কিছুটা প্রশ্নাত্মক ভঙ্গিতে বলল, আজ রাতেই ফিরবেন? কেসটার ফর্মালিটি যে বাকি আছে। মাহাতিম কনফিউশনটা পরিষ্কার করে বলল, আমার কাজ শেষ। আমি আলেক আহমেদের কাছে কেস হ্যান্ডেল ওভার করেছি। ডিপার্টমেন্ট আগেই বলা ছিল এই কেসের বাকি ফর্মালিটিস তিনি দেখবেন। মিডিয়ার লাইভ ব্রিফটা যেন ঠিকঠাক মতো কমপ্লিট হয়। কথা ক্লিয়ার? আবিদ সেলুট তুলে বলল, ইয়েস স্যার। রিসোর্টের জনহীন পুকুর পাড়ে বসে আছে শাহনাজ। বৃষ্টির জন্য আবহাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা। কালো পাড়ের বেগুনি শাড়িটা শীত ঢাকতে পারছে না। আঁচলটা টেনে গা ঢাকলো শাহনাজ। হাতের মুঠোয় ফোন ধরে বসে আছে। সৌভিকের কথা মতো বিরাট একটা ঝুঁকি নিয়েছে। এখন জানে না পরিস্থিতিটা কেমন গোলমাল হবে। নতুন অ্যান্ড্রয়েড ফোনটা সৌভিক পাঠিয়েছে। এখন এতে করেই সমস্ত যোগাযোগ সিদ্ধি হবে। হোম বাটন ক্লিক করে স্ক্রিনে সময় দেখে নিল। ঠিক 8টার দিকে মেহিনুর আসার কথা। মাহাতিম আসার পূর্বেই পুরো ঘটনা বলতে হবে। মেহিনুরকে এমন কঠিন সত্যের মুখোমুখি না করলে মাহাতিমের সাথে আবার ঝামেলা বাঁধবে। ভাবতে ভাবতে হঠাৎ কাঁধে হাতের স্পর্শ পেল। চমকে গিয়ে পিছনে তাকাতে মেহিনুরকে দেখতে পেল। শাহনাজের চমকানো অবস্থা দেখে খিলখিল করে হাসছে মেহিনুর। হাসি দেখে শাহনাজ কপট রাগ দেখিয়ে বলল, তুই যে দিন দিন বেয়াদব হচ্ছিস জানিস? এভাবে কেউ হাত রাখে? এমনি বাতাসের চোটে ট্রান্সমিটার ব্লাস্ট, তার উপর কারেন্ট কখন আসে কে জানে। এদিকে তুই কালো শাড়ি পরে ভয় দেখাচ্ছিস। শাহনাজের ভীতু ভীতু কথা শুনে পাশে বসল মেহিনুর। শাহনাজের ডান কাঁধে মাথা রেখে হাসি দিয়ে বলল, তুমি যে ভয় পাবে এটাই কে জানতো। আমি কিন্তু কালো পরিনি বুবু, আমি গাঢ় নীল পরেছি। ভয় পেলে আমি আসলেই দুঃখিত। আমি তো তোমার কথা মতো চলে এসেছি, রাগ করো না। আমি বুঝতে পারিনি বুবু। যতখানি রাগ নিয়ে শাহনাজ অন্যদিকে মুখ ঘুরিয়েছিল ততখানি আদর দিয়ে মেহিনুরকে আগলে ধরল সে। মাথায় হাত বুলাতে বুলাতে বলল, মনটা এখন কোন পর্যায়ে আছে রে? খারাপ নাকি ভালো?
মেহিনুর পুকুরের দিকে তাকিয়ে আছে। জবাবটা দিতে গিয়ে চুপ থাকলো সে। টলটল পানির দিকে দৃষ্টি রেখে অদ্ভুত কণ্ঠে বলল, হয়তো ভালোই আছে। শাহনাজ এই কথার জবাবে বেশি কিছু বলল না। বুক ফুলিয়ে গভীরভাবে দম নিল। আস্তে আস্তে সেটা বাতাসে ছেড়ে ঠোঁটে জিভ বুলিয়ে নিল। মেহনুরকে মাথায় হাত বুলালো, বন্ধ করে গালে হাত রাখলো। অনেকটা স্বাভাবিক অনুভব করলো। ঠোঁট খুলল শাহনাজ। মেহনুর, তোকে কিছু জরুরি কথা বলার জন্য ডেকেছি। কথাগুলো বলবো বলবো করেছিলাম, কিন্তু সুযোগ পাইনি। কথাগুলো শুনে তুই কেমন আচরণ করবি বুঝতে পারছি না। শুধু বোন হিসেবে এতটুকু বলবো, সব কিছু সত্য মিথ্যার বিচার করে করে ভাববি। অবুঝের মতো কাউকে কষ্ট দিস না। কাঁধ থেকে মাথা তুলল মেহিনুর। অন্ধকারের পুরোপুরি দেখতে না পেলেও শাহনাজের কণ্ঠটা অপ্রস্তুত শোনাচ্ছে। মেহিনুর চিন্তিত অবস্থায় ঢোক গিলল। না জানি বুবু কেমন কথা শোনাতে যাচ্ছে। মেহিনুর কিছুটা উদ্বেগের সাথে বলল, তুমি কি ব্যাপারে বলতে চাচ্ছ বুবু? আমি কাকে দোষী বানাতে যাব? শাহনাজ বারবার হাল ছেড়ে দিচ্ছিল। মন বলছিল কথাগুলো শুনলে মেহিনুর স্বাভাবিক থাকবে না। অন্যদিকে মস্তিষ্ক বলছে কথাগুলো না বললে আর সুযোগ পাবে না। শাহনাজ খুব শান্তভাবে মনের কথা শুনল। সেই মতো মেহিনুরের হাত দুটো নিজের হাতে নিল। মেহিনুরের দিকে চোখ রেখে গলা খাকারি দিল। হালকা একটু কেশে উসখুস কণ্ঠে বলল সে, মেহিনুর, আমরা এই দুনিয়ায় সবসময় আমোদে থাকবো না। কখনো হাসবো, কখনো কাঁদবো। এটাই জগতের নিয়ম। যদি সবসময় হাসি আমোদে থাকতাম, তাহলে হয়তো কষ্টের পর সুখের আনন্দটা টের পেতাম না। তুই কি বিশ্বাস করিস মাহাতিম ভাইয়া একজন ভালো মানুষ? আমার দেখা সবচেয়ে ভালো মানুষ উনি। তার মধ্যে কোনো দিন অহংকার দেখিনি। আম্মার কাছে শুনেছি যে লোকের মধ্যে হিংস্র অহংকার মিথ্যের মতো গুণ নেই, সে নাকি ভালো মানুষ। যদি ভাইয়াকে নিয়ে যোগ্যতার হিসাব আসে, তাও বলবো ভাইয়ার মতো বর পাওয়া 7 কপালের ভাগ্য। তুই যে ওনার চেয়ে ছোট, তোকে সবসময় ছোটর মতোই আদর যত্ন করেছে। আজ এই কথাগুলো বলতাম না মেহিনুর। শুধু তোর ভালোর জন্য কথাগুলো বলছি। তোর কি মনে আছে, ছোট থাকতে আমাদের গ্রামে প্রায়ই লাশ পাওয়া যেত। জেলে চাচারা মারতে গিয়ে লাশ পেত। দাদাজান মাঝে মাঝে বলতো ডাকাতরা নাকি লুটপাট করে তাদেরকে মেরে ফেলেছে। মেহিনুর এমন অদ্ভুত কথার আগামাথা না বুঝলেও শাহনাজের কথায় সায় দিল। শান্ত গলায় বলল, মনে আছে। আবার ঠোঁট ভিজালো শাহনাজ। ঢোক গেলে বলল, আমাদের গ্রামটা ভালো নেই রে। গ্রামটা এখন জঘন্য মানুষের কাজ কর্মে নষ্ট হয়ে গেছে। আজ পর্যন্ত যতগুলো লাশ পাওয়া গেছে, যারা যারা নিখোঁজ হয়েছে, সবার পেছনে রহস্য লুকিয়ে আছে। যেই রহস্য গ্রামের সরল মানুষরা এখনও জানে না। প্রায় আমাদের গ্রাম থেকে বাচ্চা চুরি, বিভিন্ন বয়সী যুবতীর নিখোঁজ খবর আসতো। অমুক তমুক জায়গায় লাশ পাওয়া যেত। কেউ কেউ জন্মের মতো এমন উধাও হতো, তার টিকিটার পর্যন্ত খোঁজ পাওয়া যেত না। এসব ঘটনা কাকতালীয় ছিল না মেহিনুর। প্রত্যেকটা ঘটনার পেছনে একজনই দায়ী ছিল। একজন মানুষই যুগ যুগ ধরে এসব কুকর্ম চালিয়েছে। শাহনাজের কথায় সন্ধি হারিয়ে ভ্রু কুঁচকাল মেহিনুর। প্রচণ্ড কৌতূহল নিয়ে অস্থিরভাবে বলল, তোমার কি মাথা খারাপ? অত পুরনো ঘটনার সাথে বর্তমানের মিল করছো কেন? গ্রামে তো এখন কিছুই হয় না। আগে যেগুলো হতো তাও ডাকাত বা শত্রুতার জেরে হতো, এছাড়া তো কিছু না। শাহনাজ অবাক চোখে বলল, তুই কি আমার কথা বিশ্বাস করছিস না? দ্রুত গতিতে মাথা নাড়ল মেহিনুর। সাথে সাথে বলে উঠল, না, অবিশ্বাস কথা আসছে কেন? তুমি কি ভুলে গেছো হান্নান মোল্লা থাকতে কোনো অন্যায় হতে পারে না? কেন এমন কথা বলছো বুবু? হতভম্ব হলো শাহনাজ। একটা বদমাশ লোকের জন্য মেহিনুরকে প্রচণ্ড বিশ্বাস দেখে ক্ষেপে উঠল সে। অজান্তে সে ঝাঁজের সাথে চিৎকার করে বলল, ওই হান্নান মোল্লা আস্ত একটা পাষাণ। ওই মধ্যে মনুষ্যত্বের ছিটেফোঁটাও নেই। তুই ওই মানুষকে চিনিস? 1 ইঞ্চি তো চিনিস না। ওই ওই নিজের স্বার্থের জন্য তোর বাপকেও জিন্দা রাখিনি। ছোট বাবা যে বেঁচে নেই, আজ এটা জেনে নে। আর কোনো দিন তোর বাপকে দেখতে পাবি না, কোনো দিন না। এখানে কিছু গালি দিয়ে কথাগুলো বলা হয়েছে, তো আমি কিন্তু এখানে গালিগুলো উচ্চারণ করলাম না। যেখানে যেখানে আমি থেমে গিয়েছিলাম, তো আপনারা সেখানে একটু বুঝে নিয়েন।
বলতে বলতেই ধরা গলায় কেঁদে দিল শাহনাজ। একবারও খেয়াল হলো না কথাগুলো শোনার পর মেহিনুর কি করছে। চোখ তুলেও দেখল না। মেহিনুর যে স্তব্ধ হয়ে নিষ্পলক চোখে তাকিয়ে আছে, সে যে চোখের পলক ফোলাটাও ভুলে গেছে। অন্ধকারে দেখতে পেল না শাহনাজ, একটুও দেখতে পেল না। বিকট সাইরেন বাজিয়ে অ্যাম্বুলেন্স চলছে। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার, খালি চোখে কিচ্ছু দেখা যাচ্ছে না। শুনশান রাস্তার কোনো মানুষ নেই। গা ছমছম করা পরিবেশের ভেতর অ্যাম্বুলেন্সের শব্দটা ভয়ঙ্কর লাগছে। অন্ধকার ফুঁড়ে নির্দিষ্ট গন্তব্যের দিকে গাড়িটা তোড়ঝোড় কায়দায় ছুটছে। চলন্ত গাড়ির ভেতর লেডি ডাক্তার বসা, সঙ্গে একজন নার্স কাজ করছে। লেডি ডাক্তারটা ছোট্ট কাচের শিশি থেকে লম্বা সিরিজটা ভর্তি করলো। মুখে মাস্ক লাগানো অবস্থায় সামনের পুরুষটির দিকে তাকালো। পুরুষটার মুখটা এখন কাঠের মতো কঠিন দেখাচ্ছে। কানে ফোন লাগিয়ে থেমে থেমে কাউকে ইনস্ট্রাকশন দিচ্ছে। কিছু কিছু কথা শুনে রাগ ঠোঁট শক্ত করছে, আবার কিছু কথা শুনে বা ভ্রুটা উঁচু করে নাক ফুলাচ্ছে। লেডি ডাক্তারটা সিরিঞ্জ ভরা শেষে শিশিটা আগের জায়গায় রেখে দিল। মুখ ঘুরিয়ে পুরুষটির দিকে তাকাতেই হঠাৎ নার্সের দিকে খেয়াল হলো। মেয়েটা চোরা চোখে সেদিকে তাকিয়ে আছে। শান্ত মুগ্ধ দৃষ্টিটা নরমভাবে চোখ ঘোরাচ্ছে। লেডি নার্সটা মেয়েটার অবস্থা দেখে ক্ষুব্ধ হলো। মনে মনে কঠিন কিছু আওড়ালো। শেষমেশ পুরুষটার উদ্দেশ্যে বলল, আনসারি, ফোনটা রাখো। তুমি যে আমার আন্ডারে আছো এটা কি ভুলোনি? দেখি, হাত দাও। জরুরি কথায় বাধা দিয়ে চোখ ঘোরালো মাহাতিম। অন্য কোনো ডাক্তার হলে সে সত্যি ক্ষেপে উঠত, কিন্তু এ দফায় সে ক্ষেপল না। এরই মধ্যে লেডি ডাক্তারটা আবার ফোন রাখতে ইশারা করলো। মাহাতিম শান্ত মুখে ওপাশের ব্যক্তিকে কিছু বলে কল কেটে দিল। ফোনটা রেখে তার বাঁ হাতটা চুপচাপ ডাক্তারের দিকে এগিয়ে দিল। ডাক্তারটা কয়েক সেকেন্ড ইনজেকশনটা চেক করে শুকনো সুচটা জায়গা মতো ঢুকালো। মেডিসিন পুশ করতে করতে বলল, তুমি আর ভালো হলো না। যে রিস্কি কাজ নিয়ে পড়ে আছো, আরেকটু হলে ওটিতে ঢুকতে হতো। তোমার কি ওয়াইফের জন্য একটু টেনশন হয় না? বুলেট কোথায় টাচ লেগেছে জানো? পুশ করা শেষে জায়গার তুলা চাপলো মাহাতিম। স্বাভাবিক মুখভঙ্গি দৃঢ়তার সাথে বলল, লাগলেও কিছু করার থাকতো না। হায়াতের ব্যাপারটা সম্পূর্ণ উপরওয়ালার কাছে। এদিকে আমার আপনার কোনো হাত নেই। আজ বেঁচেছি, কাল তো মরতাম, এটাই নিয়ম। মাহাতিমের কাটকাট কথা শুনে নিঃশ্বাস ছাড়ল ডাক্তার। মাহাতিমের সাথে কোনোদিনই যুক্তি দেখিয়ে পারে না। সরল সোজা কথাটা খুবই জঘন্যভাবে পেঁচাতে জানে মাহাতিম। এমন এমন যুক্তি উপস্থাপনা করে, তখন বাধ্য হয়ে সামনের ব্যক্তিকে মুখ থুবড়ে পড়তে হয়। মাহাতিম কিছুক্ষণ চুপ থেকে নিরুত্তাপ কণ্ঠে বলল, রুমানা ম্যাম, আমার ওয়াইফটা খুবই সেন্সিটিভ। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। ইঙ্গিতপূর্ণ কথাটা কেউ না বুঝলেও রুমানা ঠিকই বুঝল। নার্সের বোকা চাহনি উপেক্ষা করে শান্ত গলায় বলল, না বুঝার উপায় আছে? তোমার ওয়াইফ যদি সেন্সলেস হয়, তাহলে আসল কালপ্রিটটা তুমি নিজেই। শার্ট খুলো, যদি স্টিচ লাগে তাহলে এখনই অ্যাম্বুলেন্স ঘোরাতে বলবো। ঢোক গিল নার্সটা। শার্ট খোলার কথা শুনতেই বুকের ভেতর টিপ টিপ করছে, কান গরম লাগছে। লজ্জায় তাকাতে চাইছে না সে, তবুও মনের উপর তাল হারিয়ে চোখ তুলল নার্স। মাহাতিমের আজ্ঞামতো শার্টের টপ বাটনের হাত দিয়েছে। মুখের থেকে চোখ সরিয়ে মৃদু হেসে দু হাতে বোতাম খুলতে খুলতে বলল, আই ইউসুর ইউর ম্যাম, আমার স্টিচ লাগবে না। রুমানা সার্জিক্যাল মাস্কের আড়ালে ক্ষীণ রাগ দেখিয়ে বলল, তুমি নিশ্চয়ই ডাক্তার নও আনসারি, আমাকে দেখতে দাও। যদি স্টিচ লাগার মতো সিচুয়েশন হয়, আমি পিছুপা হব না। শার্ট খোলার পর ভালোমতো বুকের ডান পাশটা দেখতে লাগলো। হাতে সার্জিক্যাল গ্লাভস পরে একটা কাঁচি নিল রুমানা। কাঁচের মুখে তুলা নিয়ে ধীরে ধীরে ক্ষতটা পরিষ্কার করলো। বুলেট প্রুফ ভেস্টটা যতই মজবুত হোক, গুলিটা কাছ থেকে করায় ভেস্ট ফুটো হয়ে চামড়ায় এসে ঠেকেছে। ভাগ্যিস সেটা চামড়ার গলিয়ে বুকে ঢোকেনি। রুমানা দক্ষ হাতে ক্ষতর কাছে ঔষধ ছুঁয়ে দিল। পরিশেষে তুলা দিয়ে ক্ষতর মুখটা বন্ধ করলো। সেভ শুশ্রূষার পূর্ব শেষ হলে সহকারীর দেওয়া খয়েরি শার্ট পরল মাহাতিম। টিমে হলদে বাতির নিচে স্লিপ দুটো দ্রুত ভাঁজ করতে থাকলো। নার্স মেয়েটা আর চোখে মাহাতিমের দিকে তাকাচ্ছিল।
রুমানা 40 অর্ধ হলেও তার মেয়েলি সত্তা নার্স মেয়েটার অবস্থা বুঝতে পারছে। ডিপার্টমেন্টের সবচেয়ে ঠান্ডা মানুষ হিসেবে মাহাতিমকে চেনে সে। পুরো ব্যক্তিত্বের ভেতর আচারনিষ্ঠ ব্যাপারটা প্রকাশ পায়। মেপে মেপে কথা বলার গুণটা দেখার মতো, আবার সময় মতো যোগ্য কথার পিঠে যুক্তি ছুটতে ভুলে না। মাহাতিম সবার কাছে শক্ত মেজাজের মানুষ, যার সাথে কাজ ছাড়া অন্য কথায় যায় না। রুমানার প্রতিটি কথা চুপচাপ শোনার পেছনে মাহাতিম বাবা দায়ী। মাহাতিমের বাবা রুমানার স্বামীর বন্ধুত্ব তুলো ছিল। সেই পুরনো সম্পর্কের জেরে রুমানা আজ মাহাতিমকে চেনে, কিন্তু তাজ্জবের ব্যাপার হলো মাহাতিমকে বাবার সাথে মাহাতিমের স্বভাব কিছুটা হলেও আলাদা। যেখানে মাহাতিমের বাবা সবার সাথে মিলেমিশে চলতো, সেখানে মাহাতিম তার ডিপার্টমেন্টের কাছে শক্ত। বাপ ছেলের এমন অদ্ভুত নাজির দেখে প্রায় অবাক হয় রুমানা। অ্যাম্বুলেন্সটা ঝুপড়ি অন্ধকারের কাছে থেমে গেল। সাইরেনটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছে। মাহাতিম ফোনটা পকেটে পুরে দরজাটা ধাক্কা দিয়ে খুলল। এক লাফ দিয়ে নিচে নামতেই মুখ ঘুরিয়ে পিছু ফিরল। রুমানের দিকে কৃতজ্ঞতার হাসি দিয়ে যেতে লাগলো মাহাতিম। হঠাৎ পা থামিয়ে পিছু ঘুরল সে। ডান কপালের কাছে 2 আঙ্গুল ছুঁয়ে সেলুট ইশারা করল। মাহাতিমের কাণ্ড দেখে হেসে ফেলল রুমানা। গট্ট মারা ভঙ্গিতে হাত উঠিয়ে হাসতে হাসতে বলল, বাবার মতো ফাজলামি করবে না আনসারি। বেশ দূর থেকে সদ্য পরা রেইনকোটের ব্যক্তিটা উত্তর দিল, আপনাকে সম্মান জানিয়েছি ম্যাম, থ্যাংক ইউ ফর দ্য লিফট। বৃষ্টিতে কাঁচা রাস্তাটা কর্দমাক্ত, জায়গায় জায়গায় গর্ত ভরে পানি জমেছে। অন্ধকারটা নিকোষ বলে সাবধানে হাঁটতে হচ্ছে। ঔষধের কড়া ডোজে মাথাটা ভার ভার, বুকের ডান পাশটা এখনও বেশ ব্যথা। এই ব্যথার জন্য ডান হাতটা বেশি নাড়াতে পারছে না। রেইনকোটের হুডিতে চোখ পর্যন্ত টেনে নিল মাহাতিম। গায়ে এখনো ঝিরিঝিরি বৃষ্টির প্রলেপ লাগছে। বৃষ্টিটা কেন যে থামছে না বুঝতে পারছে না সে। রাস্তা থেকে চোখ তুলে সামনে তাকালো। রিসোর্টের মেইন গেটটা চোখ সওয়া আধারে চিনতে পারল। ধীরগতিতে এগিয়ে গিয়ে দরজার 2 হাত রাখল সে। আলতো করে ধাক্কা দিতে দ্বার দুটো খুলে যেতে থাকলো। ভেতরে পা দিতে মাহাতিম চতুর্দিকে অন্ধকার আবিষ্কার করল। সবগুলো কটেজের আলো নিভে আছে, কোথাও কোনো আলো নেই। কেবল বিদ্যুৎ পৃষ্ঠের আলোয় আকাশ চিরে যাচ্ছে। সকালের মতো আলো বিকিয়ে আবার অন্ধকার হচ্ছে। ওইটুকু আলোর মাঝে কটেজের দিকটা খেয়াল করলো সে। কোনটা মেহিনুরের কটেজ হতে পারে সেটা বোঝা মুশকিল। সবাই এখন গভীর ঘুমে ডুবে আছে। কাউকে ডেকে তোলাটা শোভা পায় না। মাহাতিম দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আগে বাতাসের জোরদার হুংকার উঠল। শো শো করে তোড়জোড় হাওয়া বইলে হঠাৎ কটেজের কাছে শব্দ হতে লাগলো। রুমের জানালাগুলো বাতাসের ঝাপটায় দাপাদাপি করছে। মাহাতিম দ্রুত চোখের সামনে হাত রেখে ঝাপটা বাঁচিয়ে দেখল। অমনি 2 নাম্বার কটেজের দেখে নিশ্চিত হলো সে। বাতাসে জানালার কপাট খুলতে জ্বলন্ত মোমের শিখাটা দেখতে পেল মাহাতিম। এই নিয়ে দ্বিতীয়বারের মতো আলোর শিখাটা দেখল। ঠোঁটের কোণে চিরচেনা হাসিটা ফুটে উঠল। সেদিক বরাবর পা বাড়ালো। কটেজের সারিতে পা ফেলে দরজার দিকে গেল সে। গা থেকে রেনকোট খুলে নবে হাত দিল। খুবই নৈপুণ্যের সাথে দরজা খুলল মাহাতিম। একটু শব্দ না করে চটপট ভেতরে ঢুকে গেল। দরজাটা চাপিয়ে দিতে টেবিলে চোখ পড়ল। লম্বা মোমের মাথায় আলোর শিখা জ্বলছে। বাতাসের জন্য দপদপ করে হলদে শিখাটা লাফাচ্ছে। পুরো ঘরটার ভেতর সম্মোহীন পরিবেশ, কাউকে বশ করার জন্য মোক্ষম সুযোগ। মাহাতিম চোখ তুলে বিছানার দিকে তাকালো। সব সময়ের মতো লম্বা দ্বিগুণ চুলগুলো এলোমেলো হয়ে আছে। বিছানা ডেঙ্গিয়ে ফ্লোরের উপর স্তূপ হয়ে আছে। মোমের হলদে আলোয় এক পলক দেখার জন্য মন ছটফট করছিল। ঘুমন্ত মুখের পবিত্রতা দেখার জন্য, ছোঁয়ার জন্য মাহাতিম যেন বেকুল। ডান কাত হয়ে শুয়ে আছে মেহিনুর। তারই দেওয়া গাঢ় নীলের শাড়িটা গায়ে জড়িয়ে ঘুমাচ্ছে। মাহাতিম খুব আস্তে করে পা এগিয়ে চলল। বিছানার কাছে এসে চুপচাপ বসল। মেহিনুরের মুখটা চুলের নিচে লুকিয়ে আছে। কালো কালো চুলের নিচে উজ্জ্বল চামড়াটা লুকোচুরি খেলছে। মাহাতিম তর্জনী দিয়ে সবগুলো চুল কানের পেছনে গুজে দিল। মুখ নামিয়ে গালের উপর 2 ঠোঁট ছেড়ে দিল। চোখ বন্ধ করল মাহাতিম। বাঁ হাত এগিয়ে মেহিনুরের গলা জড়িয়ে ধরল।
গালের উপর ঠোঁট যুগলের চাপ বসিয়ে চুমু খেল সে। উষ্ণ স্পর্শের কাছে তন্দা কাটলে চোখ খুলল মেহিনুর। সে মাদকপূর্ণ পারফিউমের সুগন্ধটা পৃষ্ঠে ধরেছে। বুক ফুলিয়ে লম্বা নিঃশ্বাস নিল মেহিনুর। চোখ বন্ধ করে মাহাতিমের উপস্থিতি গাঢ় বুঝল। নিঃশ্বাসটা ছেড়ে চোখ খুলে মাহাতিমের দিকে ফিরল। নিমেষেই দুটো মুখ দুজনের পানে থামল। জানালা থেকে আগত বাতাসের মোমের শিখাটা নড়ছে। রুমের মধ্যে সেটার জন্য আলো ঘুরঘুর করছে। কিছুক্ষণ দুজনের ভিতর মনতার সময় চলল। মেহিনুর সামনে থাকা মুখটার দিকে খুঁটিয়ে খুঁটিয়ে তাকালো। কপালে সাদা ব্যান্ডেজ করা, ঠোঁটের ডান কোনাটা টকটকে লাল হয়ে আছে। ঠোঁট থেকে চোখ সরিয়ে চোখের দিকে তাকালো। মাহাতিমের গভীর চোখ দুটোর মাঝে দৃষ্টি মিলিয়ে দিল। জীবনের সকল অধ্যায় আজ বন্ধ হয়ে শুধু একটা অধ্যায় খুলে রইল। এই একটা অধ্যায় ছাড়া আর কোনো হিসাব নেই মেহিনুরের। বাইরে থেকে চিরচেনা মানুষগুলো অধমের মতো পরিচয় দিয়েছে। যাদের ছায়াতলে বীজ থেকে বৃক্ষ হয়েছে, আজ তারা অমানুষ। শাহনাজের মুখ থেকে সব শোনার পর একটুও কাঁদেনি মেহিনুর। কেন জানি ভেতরটা শুষ্ক বিরান লাগছিল। জনশূন্য চোরের মতো খালি খালি ঠেকছিল। কথাগুলো শোনার পর একটা স্বাভাবিক মানুষের মতো চিৎকার করে কাঁদা উচিত। হাউমাউ করে কাঁদাটাও ব্যতিক্রম কিছু হতো না। আজ মেহিনুর এক ফোঁটাও চোখের পানি ফেলতে পারেনি। যেখানে শাহনাজ বলতে বলতেই হাউমাউ করে কেঁদে ফেলেছিল, সেখানে আজ শান্ত ছিল সে। কথাটার ভয়ে তাকে নির্বাক বানিয়ে দিয়েছে। তাকে বিমূঢ় অবস্থায় বাজেভাবে ধাক্কা দিয়ে ফেলেছে। সেখান থেকে উত্তোলনের পথ আজ দিশেহারা। মেহিনুরকে অনেকক্ষণ যাবৎ চুপ দেখে মাহাতিম নিজ থেকে বলতে নিল। ঠিক তখনই ঠোঁটের উপর আঙ্গুল রেখে বাদ সাধল মেহিনুর। ঠোঁট থেকে আঙ্গুল সরিয়ে বালিশ থেকে মাথা তুলল। কিছুটা উঁচু হয়ে মাহাতিমের দু চোখের পাতায় দুটো গালে কপালে ব্যান্ডেজের উপর ঠোঁট ছুঁয়ে দিল। শান্ত মনে প্রশান্তির ছাপ পেয়ে চোখ বুজল মাহাতিম। ঠান্ডা ঠান্ডা মুহূর্তে উষ্ণ ছোঁয়া পেয়ে মনটা বড় কাঙ্গাল হয়ে যাচ্ছে। এই গভীর রাতের আদরগুলো সবটুকু ক্লান্তি শুষে নিচ্ছে। ব্যথায় ক্লিষ্ট হওয়া দেহটা ভারমুক্ত হচ্ছে। বালিশে মাথা রাখল মেহিনুর। মাহাতিমও চোখ খুলে তাকালো। মাহাতিমের দিকে সরল দৃষ্টি রেখে আকুল কণ্ঠে বলল, আপনার বুকটায় ঘুমাতে চাইলে রাতটুকুর জন্য দিবেন? মাহাতিম নিঃশব্দে মাথা নাড়িয়ে সম্মতি দিল। মেহিনুরের উপর থেকে সরে বিছানা থেকে নামলো। পকেট থেকে মোবাইল ঘড়ি ব্লুটুথ ডিভাইস বের করে টেবিলে রাখলো মাহাতিম। এদিকে হাত খোপা পাকাতে পাকাতে বিছানা থেকে নামলো মেহিনুর। দরজাটা ঠিকমতো লক করার জন্য সেদিকে এগিয়ে গেল। নবের মধ্যে বাটন টিপে দরজা লক করলো। জানালার কাছে গিয়ে পর্দাটা সুন্দর করে টেনে দিল। বিছানার দিকে ফিরে আসতে কপাল কুঁচকালো মেহিনুর। মাহাতিমের উন্মুক্ত বুকটার দিকে ব্যান্ডেজ দেখে উদ্বিগ্ন চোখে তাকালো। মাহাতিম চাহনিটা বুঝতে পেরে দুহাত দুপাশে মেলে নিল। মেহিনুরকে কাছে আসার ইঙ্গিত দিলে ধীরে ধীরে বিছানার কাছে আসলো মেহিনুর। মৌন অবস্থা ধার্য রেখে মাহাতিমের পাশে শুলো, কিন্তু বুকের দিকে এগোনোর সাহস পেল না। মাহাতিম মেহিনুরের অপ্রস্তুত মুখটা দেখে অভয়ের দিকে বলল, ডান পাশটা ইনজুর্ড, বাঁ পাশটা এখনো ফিট। আসো মেহিনুর, ভয় পেও না। মেহিনুর আবার ব্যান্ডেজের দিকে তাকালো। বড় একটা ঢোক গিলে বলল, আপনার ঘুম প্রয়োজন, আজকে থাকুক। মাহাতিম তার ছেলের সাথে ভ্রু উঁচু করলো। সেই মেজাজেই বলল, তুমি আমাকে বাধ্য করার চেষ্টা করছো? আমার রাগ তুলে দিও না, আসতে বলেছি। কোনো কথা না বলে চলে আসো। কণ্ঠের দাপট দেখে মিয়ে যাওয়া বেলুনের মতো চলে আসলো মেহিনুর। উন্মুক্ত বুকের বাঁ পাশটায় মুখ লুকিয়ে চোখ বন্ধ করলো। সাথে সাথে বলপূর্ণ হাত দুটো দুদিকের থেকে জড়িয়ে ধরল। ছোট্ট ছানার মতো গুটিসুটি মেয়েটাকে ঢেকে দিল মাহাতিম। তার মাথার আঙ্গুল বুলিয়ে বুলিয়ে ঘুমানোর জন্য আরাম করে দিল। বৃষ্টির শব্দ কমে এসেছে। বাইরে এখন প্রচুর ঠান্ডা। সেই ঠান্ডার হাওয়াটা ফাঁক ফোকর পেয়ে রুমের ভেতর ঢুকছে। রুমের ঠান্ডা পরিবেশে চোখ জোড়ানো ঘুম আসছে। মাহাতিম ঘুমের জন্য চোখ বুজতেই হঠাৎ বুকের কাছে কান্নার দমকটা টের পেল। তাড়াতাড়ি মুখটা নিজের দিকে তুলতে প্রশ্ন করল সে,
তুমি কাঁদছো? মেহিনুরের চোখে স্পষ্ট কান্নার আভাস। মাহাতিম কিছু বলার পূর্বে মেহিনুর অশ্রুমাখা চোখে ধরা গলায় বলল, ওনার কবরটা কোথায় দেওয়া হবে? বাকরুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে মাহাতিম। আজ উত্তরের ঝুলিটা আসলেই খালি। সারা রাত ঝুম বৃষ্টি শেষে দিনের আলো ফুটল। পূর্ব আকাশের আস্তে আস্তে সূর্যের চাকা উঠল। ভেজা মাঠঘাট সূর্যের কিরণে চিকচিক করছে। কচু পাতার শিশির জমে মুক্তোর মতো জ্বলছে। পাখির মিষ্টি মধুর কিচির সুরে প্রকৃতি জেগে উঠেছে। বাতাসের দোল খেয়ে গাছের পাতাগুলো মর্মন ধ্বনি তুলেছে। এক ফলি সোনার রৌদ্রর জানালার ফাঁক গলে ঢুকল। পর্দা দুটোর মাঝে দিয়ে সেই আলোটা মুখে এসে পড়ল। দিনের আলোটা চোখে পড়তেই ঘুম ভাঙল মেহিনুরের। চোখের পল্লব জোড়া বেশ ভারী ভারী লাগছে। সম্ভবত রাতে কান্নার জন্য চোখ দুটোর এই দশা। কিন্তু আজ মন খারাপের রেশটুকু কেটে গেছে। সকালের নির্মল হাওয়াটা বুক ভরে ভরে কিছুক্ষণ টানল মেহিনুর। মনটা একদম ঝরঝরে হয়ে গেছে। এত শান্তি, এত প্রফুল্ল মন আগে কোনো দিন টের পায়নি। গাছের নতুন পাতার মতো সব কিছু সতেজ লাগছে। শোয়া থেকে উঠে বসতেই বেকুল চোখে একজনকে খুঁজতে লাগলো। কিন্তু সেই মানুষটা এত সকাল সকাল কোথায় হারিয়ে গেল? লম্বা হাই তুলে বিছানা থেকে নেমে পড়ল মেহিনুর। শোয়ার জন্য বিগড়ে যাওয়া চুলগুলো নতুন খোপা করে বাইরে পা দিল। সকালের নরম রোদটা মেহিনুরের গায়ে মোলায়েমভাবে ছুঁয়ে দিল। আদুরে উষ্ণতায় শরীর চনমন করে উঠল তার। এখনো কটেজের দরজাগুলো খুলেনি, তার মানে ঘুমের আরামটা কারোরই ভাঙেনি। সিঁড়ির ধাপ পেরিয়ে একটু সামনে এগুলো মেহিনুর। পায়ের নিচে নরম সবুজ ঘাসগুলো সুরসুরি দিচ্ছে। হাত মুখ ধুয়ে শাড়ির আঁচলে ভেজা মুখটা মুছতে মুছতে নিরিবিলি রিসোর্টের পুকুর পাড়ে গেল সে। বৃষ্টির কারণে পুকুর পাড়ের রাস্তাটা স্যাঁতসেঁতে হয়ে আছে। এমনিতেই জায়গাটা গাছগাছালির জন্য ভয়ে ভয়ে অন্ধকার। তার উপর সূর্যের আলো পড়ে না। কাদা বাঁচিয়ে পা ফেলতেই দুহাত এগিয়ে ঝোপের কুঞ্জটা সরিয়ে দিল। তখনই চোখ ধাঁধিয়ে এক পশলা আলো মেহিনুরের চোখ বুঝিয়ে দিল। ঝোপটা পেরিয়ে চোখ খুলল মেহিনুর। পুকুর পাড়ের দিকে স্পষ্ট তাকাতে দূর থেকে সবুজ টি শার্টটা নজর কাড়ল। শান বাঁধানো পাক জায়গায় একা বসে আছে মাহাতিম। সাত সকালে একা বসে থাকাটা বিলক্ষণ মনে হচ্ছে না। ঘুম থেকে উঠেই এখানে চলে আসলো। কিছু কি হয়েছে? কাল রাতেও মাহাতিম কোনো কথা বলেনি। মাহাতিমের মধ্যে এরকম নিশ্চুপ আচরণ বোধগম্য হচ্ছে না। মেহিনুর চুপচাপ পা বাড়িয়ে মাহাতিমের পেছন গিয়ে দাঁড়ালো। পেছন থেকে মাহাতিমের চোখ দুটো ধরার জন্য যেই হাত বাড়ালো, তখনই খপ করে হাত দুটো ধরল মাহাতিম। একবারও পিছু না তাকিয়ে ওইভাবেই মেহিনুরের হাত ধরে বলল, এমন ছোটোখাটো চালাকি আমার বেলায় খাটে না। হাত ছেড়ে দিল মাহাতিম। আবারও নির্জনতায় ডুবে গেল চারপাশ। মাহাতিমের দৃষ্টিজোড়া পুকুরের মৃদু দোলায়মান স্রোতের উপর অটল। বিশেষ ভাবনায় মত্ত মাহাতিমকে বিরক্ত করল না মেহিনুর। মাহাতিমের বাঁ পাশটায় স্থান গেড়ে শান্তভাবে বসল। মাহাতিমের চওড়া প্রশস্ত কাঁধটা মাথা রেখে তার হাতটা পেঁচিয়ে ধরল। মেহিনুর কাণ্ডকারখানার কোনো ভাবাবেগ দেখালো না মাহাতিম। অনতিকাল পেরোতেই মেহিনুর অধৈর্য গলায় বলে ফেলল, স্বাভাবিক আচরণটা করছেন না কেন? আমি তো আপনাকে ভুল বুঝিনি। যেটা সত্য, যেটা ঘটত, সেটা নিয়ে আপোষ করার কোনো কারণ ছিল না। যা হওয়ার তা হয়ে গেছে। আপনি আমার উপর কেন রেগে আছেন? ঘাড়টা বামে ঘুরালো মাহাতিম। বোধহয় মেহিনুরের মুখটা দেখার একটুখানি প্রয়াস ছিল। আবার মুখ ঘুরিয়ে স্বাভাবিক কণ্ঠে শান্তভাবে বলল, আমি চুপ থাকলেই রেগে আছি। ভাবো কেন? কাঁধ থেকে মাথা তুলল মেহিনুর। মাহাতিমের মুখের দিকে দৃষ্টি রেখে বলল, আপনি স্বাভাবিক আচরণ করছেন না। এবার এক সেকেন্ডেরও দেরি করল না মাহাতিম। কথার তরে সঙ্গে সঙ্গে মেহিনুরের দিকে তাকালো। সত্যি, মাহাতিম হাবভাব স্বাভাবিক নেই। রাতেও এই ব্যক্তি এরকম হালে ফেরেনি। রাত পেরোতেই কি এমন হলো? কেন সকাল সকাল কাউকে না জানিয়ে একা বসে আছে? চোখের দৃষ্টি জ্বালাময় দেখাচ্ছে। কোনো ব্যাপারে নিয়ে ভেতরে ভেতরে ভীষণ ফুঁসছে। ঢোক গেলে একটু কাছে গেল মেহিনুর। ক্লিন শেভ বা গালটায় হাত রেখে আলতো গলায় জিজ্ঞেস করলো, আমাকে বিশ্বাস করতে পারেন না? এক দৃষ্টিতে তাকিয়ে থাকে
মাহাতিমের ছোট্ট সুরে বলল। কোনোদিন অবিশ্বাস করিনি। আবার প্রশ্ন ছুড়ল মেহিনুর। তাহলে কেন কথাটা লুকাচ্ছেন? মাহাতিমের পাল্টা উত্তর। তুমি এভাবে জিজ্ঞেস করনি। মেহিনুর থামল না, নিজেও উত্তাপের সাথে বলল, আজ জিজ্ঞেস করছি, এখন জিজ্ঞেস করছি, বলুন। মাহাতিম পুরোপুরি মেহিনুরের দিকে ঘুরল, মুখোমুখি হয়ে মেহিনুরের অন্য হাতটাও নিজের ডান গালে রাখল। ছটপট দৃষ্টির মাঝে নিজের শান্ত দৃষ্টিটুকু রেখে দিল। মেহিনুর অপেক্ষায় অধীর মনের ভেতর উচানটন অবস্থা ধীরে ধীরে বাড়ছে। এই শান্ত চোখ দুটো তাকে গভীর টেনে নিচ্ছে। জিভে ঠোঁট বুলালো মাহাতিম। একটু ধাতস্থ হয়ে বলতে শুরু করলো, যা বলবো সব মন দিয়ে শুনবে। শুধু শর্ত একটাই, যা বলবো আজকের পর সব কিছু ভুলে যাবে। এই ছোট্ট বুকটায় এসব মনে রাখার দরকার নেই, ঠিক আছে? মাথা নাড়ালো মেহিনুর। উত্তর পেয়ে বলতে থাকলো মাহাতিম, তোমার বয়সটা 4, তখন তোমার বাবা মারা যান। একটা স্বাভাবিক মানুষের মতো ন্যাচারাল ডেথ হয়েছে। কেউ ওনাকে মার্ডার করেননি বা এই জাতীয় প্ল্যান প্রোগ্রামও ছিল না। হয়তো তোমার কানে এসেছে তোমার দাদাভাই তোমার বাবাকে খুন করেছেন। এটা ভুয়া খবর। তোমার বাবা একজন সৎ মানুষ ছিলেন, কিন্তু ওনার একটা বাজে অভ্যাস ছিল। বলতে গেলে সেটার জন্যই ওনার মৃত্যু। উনি প্রচুর ধূমপান করতেন, যেটাকে এক্সট্রিম লেভেলের স্মোক করা বলে। প্রায় এটা নিয়ে তোমার মায়ের সাথে কথা কাটাকাটি হতো। তোমার মা রাগ করে বাপের বাড়ি চলে যেতেন, কিন্তু সময়ের সাথে সাথে একদিন সেটা মানিয়ে যায়। তোমার মাও চুপচাপ সেটা সহ্য করতে শিখে গেলেন। বিদেশে যাওয়ার জন্য যেসব কাগজপত্র জমা দিয়েছিলেন, হুট করে সেটার খবর আসে। তোমার বাবা কোনোভাবেই বিদেশে যেতে রাজি ছিলেন না। অনেক কিছুর পর যখন বিদেশের মাটিতে পাড়ি দিলেন, তখন তোমাদের বিলাসিতা আসতে শুরু হয়। সবই ঠিকঠাক মতো চলেছিল, কিন্তু একদিন চিঠির পাতায় খবর আসে তোমার বাবার লাং ইনফেকশন ধরা পড়েছে। তখনই তোমার দাদা ছেলেকে দেশে আনার জন্য বন্দোবস্ত করেন। 8 মাসের ভেতর তোমার দাদা সব কিছু ঠিক করেন ঠিকই, কিন্তু তোমার বাবা আর ফিরেন না। সেখানেই হার্ট স্ট্রোক করে মারা যান। সবচেয়ে বেশি তোমার মা ভেঙে পড়েন। তোমার দাদা হয়তো অবশ্য তোমার বাবাকে দু চোখে সহ্য করতে পারতেন না। উপযুক্ত কারণও ছিল। তোমার দাদা ভাই মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করতেই হাতে নাতে একদিন ধরা পড়েছিলেন। সেটার ক্ষোভ তোমার বাবা ভালো মতোই ঝেড়েছিল। তোমার দাদাটা তোমাদের সবগুলো বোনকে আদর করেছেন, এই বিষয়ে কোনো ডাউট নেই মেহিনুর। আজ শুধু এতটুকুই বলবো, তোমার দাদার জন্য তোমাকে পেয়েছি। তাকদীর কিভাবে আমাদের দুজনকে মিলিয়েছে সেটা নিয়ে বিস্তারিত বলতে গেলাম না। আমি তোমাকে চিনতাম না, তুমিও আমাকে চিনতে না। তোমার পরিবার আমাদের চিনত। আমার পরিবার তোমাদের আত্মীয় বলে ভাবতো। তোমাদের বাড়িতে তোমাকে আমার পছন্দ হলো, তাও আবার বয়সে তুমি ছোট। বিয়েটাও করে ফেললাম। অমনি পুরনো কেস রিওপেন হয়ে কাজে চলে গেলাম। লাইফ কিভাবে ঘুরছে দেখছো? আমি তোমার উপর রাগ করিনি, লাইফের ইউনিক স্ট্র্যাটেজিটা নিয়ে চিন্তা করছিলাম। চোখ বন্ধ করে বড় একটা দম নিল মেহিনুর। বুক থেকে ধীরে সুস্থে নিঃশ্বাসটা ঝেঁটিয়ে বের করলো। চোখ খুলে গলা ভিজিয়ে মাহাতিমের দিকে তাকালো। বাতাসের ঠান্ডা মোহটা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। মেহিনুর স্বচ্ছ গলায় বলল, আমি জীবনও এই অধ্যায়ে ঘাটতে চাই না। আজকের মতো এখানেই বন্ধ হোক। একটা খারাপ মানুষের বিনিময়ে আপনাকে পেয়েছি। আমার কি এতে খুশি হওয়া উচিত না? বিষণ্ণতায় চূর্ণ হলেও স্লান হাসি দিল মেহিনুর। ধীরে ধীরে হাত দুটো গাল থেকে নামালো। মাহাতিম মূঢ় দৃষ্টিতে তাকিয়ে থাকলে হঠাৎ তীব্র রেগে এক টান মারল। মাথার পেছনে চাপ দিয়ে বুকের মধ্যে মিশিয়ে নিল। আচমকা কাণ্ডে প্রচণ্ড বিস্মিত হয় মেহিনুর। বুকটা যেন ধড়াস করে কেঁপে উঠতেই দূর দূর করে ছুটছে। দু চোখ বন্ধ করতেই অতল্পনীয় স্পর্শী বাহুখানা তাকে দখলস্থন করল। মেহিনুরের পুরো অস্তিত্বটা বুকের সাথে মিশে রইল। খুবই স্পষ্টভাবে ওপাশের দেয়াল থেকে হৃদস্পন্দন শব্দ শুনছে। ঘড়ির কাঁটার মতো ধুকপুক ধুকপুক করে বাজছে। আঙ্গুলের ফাঁকে ফাঁকে সবুজ টি-শার্টটা শক্ত করে ধরল। দুহাতের বলয়ের মাঝে খামচে ধরে রইল। টের পেল মাহাতিমের একটা হাত সারা পিঠ জুড়ে ছুটছে।
অন্য হাতটা চুলের চামড়ায় নরম স্পর্শ ছড়াতে বেকুল। দূরের কোনো গাছে বসে পাখি ডেকে উঠল। ছন্দ কাটতে কাটতে প্রকৃতি যেন গরম করে তুলল। পাখির ডানা ঝাপটানের আওয়াজগুলো দুজনের কানেই যাচ্ছে। বাতাসের শীতল পরশগুলো হেলে দুলে শিহরণ জাগিয়ে দিচ্ছে। প্রকৃতির সরলতার দুজন মানুষ যেন অনুভূতির নির্যাস করছে। বাতাসের নিষ্ঠুর দোলায় খোপাটা আলগা হয়ে গেল। পরপর জোরে ঝাপটা মেরে গোছাটা পুরোপুরি খুলেই দিল। মেহিনুরের পিঠ ডেঙ্গিয়ে মাহাতিমের হাত ঢেকে ছিটকে নিচে পড়ল। মেহিনুর সবটা টের পেলেও নড়চড় করল না। বুকের মধ্যে শান্তির সুখটুকু নিতে নিতে খুবই আস্তে করে বলল, নয়ন তোমারে পায় না দেখিতে, হৃদয় রয়েছে গোপনে। মেহিনুর কথাগুলো ওপাশের কর্ণধারে পৌঁছে গেছে। প্রতিটি শব্দের অর্থ বুঝে ঠোঁটের কোণে হাসি টেনেছে। মেহিনুর কি তার বাবার মতোই কাব্যপ্রেমী? কথাটা খাঁটি সত্য। চরণ যুগলের গূঢ়ার্থ বুঝতে পেরে বন্ধ চোখে শুধিয়ে উঠল। অনেক কাছে রেখেছি মেহিনুর, যতটুকু কাছে রাখলে মানুষ নিজেকেই দেখতে পায় না। এবার একটুখানি নড়ে চড়ে উঠল মেহিনুর। শক্ত বুকটার সাথে থুতনি ঠেকিয়ে মুখ তুলে চাইল। মাহাতিম চোখ খুলে মুখ নিচু করতেই ভ্রু নাচিয়ে ইশারা করল, কি হয়েছে? মেহিনুর হ্যাঁ না কিছুই বলল না। কালোমণির সুন্দর চোখ দুটোর কাছে অজান্তেই দৃষ্টিবদ্ধ হয়ে আছে। মাহাতিমের চোখ দৃষ্টি বারবার সুকোমল অধৈর্যরা নিক্ষেপ হচ্ছে। মাথার পেছনটায় চাপ দিয়ে মেহিনুরকে কপালটা নিজের কাছে আনলো মাহাতিম। কপালের মধ্যখানটায় সবটুকু উষ্ণতা কয়েক মুহূর্তের জন্য চেপে দিল। ছেড়ে দিয়ে বলল, আমি আজই রওনা হব। মেহিনুর, তুমি কি আমার সঙ্গে যেতে চাও? যদি আরও কিছুদিন থাকতে। চোরের মতো কথা ছিনিয়ে তাড়াহুড়ো গলায় বলল, না না, ফিরতে চাই। সুরাইয়া বুবুর যন্ত্রণায় থাকা যায় না। আমিও আপনার সঙ্গে ফিরব। মাহাতিম হাসি দিয়ে বলল, চালাকি মনে করেছো বুঝি না? বেচারি আমার ভয়ে তোমার কাছেই যায় না। এখন যত দোষ নন্দঘোষের করছো। মেহিনুর সাথে সাথে মাথা নিচু করে জিভ কামড় ফেলল। মিথ্যে বলাটা আজও পটুতার সাথে করতে পারে না। কি বলতে যে কি বলল, ছি! মেহিনুর ধরা খাওয়ার মুখ দেখে পাটাতন থেকে উঠল মাহাতিম। পকেট থেকে ফোন বের করে স্ক্রিনের দিকে তাকালো। কিছু একটা ডায়াল বসাতে বসাতে বলল, যদি কিছু করতো চুলের গোড়া পর্যন্ত ছিঁড়ে আনতাম। তাছাড়া ওই দুটো মালমালতি আমাকে বাঘের মতো ভয় পায়। এমনিতেও কিছু করার সাহস দেখাতো না। পা চালিয়ে ফোনটা কানে ধরল মাহাতিম। হ্যালো, আনসারি বলছি। আমার দুপুরে 12টার ভেতর মাইক্রো দরকার। সিকিউরিটি লাগবে না, নোমানকে সঙ্গে পাঠান। না না, কোনো প্রবলেম নেই, ডান দিকে লেগেছে। না, স্টিচ লাগেনি, মাথায় আহামরি কিছু পাইনি আপাতত। ঝোপটার দিকে যেতে যেতে হঠাৎ দাঁড়িয়ে পড়ল মাহাতিম। কিছু একটা মনে পড়ার ভঙ্গিতে পিছনে তাকালো সে। দ্রুত ডান হাতে দুদফা তুড়ি বাজাতে মেহিনুরের চোখ তুলে তাকালো। মাহাতিম তর্জনী ও মধ্যমা আঙ্গুল দিয়ে চলে আসার ইশারা করল। মুখে কিছু না বললেও আকারে ইঙ্গিতে বুঝালো, উঠে এসো, গরম বাড়ছে, এখানে বসার দরকার নেই। মেহিনুর উঠল। মনে মনে ভাবল, এটা কি দায়িত্ববোধ নাকি অধিকারযুক্ত ভালোবাসা? মোল্লাবিহীন গ্রাম অনেকটা মেরুদণ্ডহীন প্রাণীর মতো। হান্নান শেখের সব কিছু যতই বর্বক হোক, গ্রামটার মধ্যে একটু হলেও শৃঙ্খলা ছিল। যেসব মুরব্বীরা তার ভয়ে সিটিয়ে থাকতো, তারাই গ্রাম চালানোর জন্য হাতাহাতি শুরু করবে। গ্রামের পুলিশরা ঘুষের জোরে, টাকার গন্ধে ন্যায়নিষ্ঠুতা শুলে চড়াবে। ক্ষুব্ধ বিক্ষুব্ধ গ্রামবাসী সকলে মুখোশ চিনতে চিনতে একদিন ঠিকই হাঁপিয়ে উঠবে। তখন কিভাবে এই অবস্থা থেকে ব্যবস্থা নেওয়া নেবে, সেটাই যেন মাথায় ঢুকছে না মাহাতিমের। সকালের নাস্তাটা খেতে খেতেই হতদরিদ্র মানুষদের কথা মনে হয়। না জানি হান্নান শেখ কতগুলো মানুষের রুজি রুটি খেয়েছেন। সেই সব অগণিত মানুষ হায় অভিশাপ বড় নিষ্ঠুরভাবে আঘাত হানবে। এই অভিশাপ্ত মুখ থেকে বাঁচতে হলে যোগ্য বিচার প্রয়োজন। কিন্তু সেটা এখন দেখবে কে? নীতির নামে যারা আদর্শ বেঁচে চলে, সেই গ্রামের মুরব্বীদের ধরবে। মাথাটা ঠান্ডা করে আরও কিছু সময় ভাবল মাহাতিম। লেবুর ঠান্ডা শরবতটা গিলে সুজলার দিকে তাকালো। সুজলার সাথে তার সম্পর্কটা বেশ মজবুত হয়েছে। এখন আর আগের মতো রাগঢাক রেখে কথা বলার প্রয়োজন পড়ে না।
মাহাতিম তাই শরবতটা খেয়ে খালি গ্লাসটা রেখে বলল, বড় মা, গ্রামের মানুষগুলোর কথা ভেবেছেন? যে ছিদ্রগুলো আপনার শ্বশুর করে গেছেন সেগুলো সময় থাকতে ভরে ফেলুন। সুজলা উজবুক চাহনিতে মাহাতিমের দিকে তাকালো। শ্বশুরের দোষ কি আমরা সহ্য করব? মাহাতিম ভনিতা নাক কে বলল, অপশনই তো রাখিনি। আপনার ছেলে যদি এই দেশে থাকতো তাহলে মেবি সুবিধা করা যেত। সুজলা কাটকাট গলায় বলে দেয়, শাওন কোনোদিনও এই দেশে আসবে না, ও আমার কাছে ওয়াদা করে গেছে। মাহাতিম কথাটা শুধরে দিয়ে বলল, ভুল বললেন বড় মা, ও আপনার কাছে ওয়াদা করতে বাধ্য হয়েছে। আপনি ওকে বিদেশ যেতে বাধ্য করেছেন, তবে সেটা ওর মঙ্গলের জন্যই করেছেন। সুজলা এবার না বলে পারল না, এত খবর কি করে পাচ্ছ? তোমার জন্য দেখে কিছুই গোপন করা যাবে না। মাহাতিম ধাম্বিকতার হাসি দিয়ে বলল, ভুল বুঝবেন না বড় মা, আমি লোক লাগালে পাতাল থেকেও ভুসভুস করে তথ্য বেরোতে থাকে। আমি শুধু ওইটুকুই শুনি যেতটুকু আমার প্রয়োজন। আমি বর্তমানে গ্রামবাসীর কথা চিন্তা করছি। এটা নিয়ে চিন্তা ভাবনা করে বুঝলাম আপনি এখন মোল্লাবাড়ির গুরুজন। আপনার চেয়ে বয়সে আর কেউ নেই। সুজলা মর্মত্ব বুঝে ভীত চোখে তাকালো। তাড়াতাড়ি বলে ফেলল, অসম্ভব, এমন আকাশ পাতাল চিন্তা করো না মাহাতিম। তুমি শহরে থাকো, তাই গ্রামের রীতিনীতি বুঝো না। ভুলেও ও কাজ করতে যেও না বলছি। আমি ওসবে অভ্যস্ত নই, কোনোদিন পারবও না। মাহাতিম কথাটা হেলাফেলা না করে জোর দিয়ে বলল, আপনি পারবেন। আপনার সুবুদ্ধির পরিমাপ কতখানি পর্যন্ত হতে পারে সেটা অলরেডি বুঝে গিয়েছি। আগে সে তো নিজের বাড়ি দেখতেন, এখন আপনি সবার বাড়িতে নজর দেখবেন। পার্থক্য এতটুকুই, আপনি মানুষগুলোর সেবা করবেন, আপনার শ্বশুরের মতো শোষণ করবেন না। সুজলা কথা শুনে শান্ত হলো না, অশান্ত কণ্ঠে বলল, আমি দ্বারা সম্ভব হলে আজ রাজি হতাম, কিন্তু মন সায় দিচ্ছে না মাহাতিম। কথাটা যত ছোট শোনাচ্ছে, দায়িত্বের ভারটা কিন্তু অনেক। এটা একটা পুরুষের কর্ম, সেখানে তুমি আমাকে কেন টেনে আনছো? মাহাতিম বিজ্ঞের মতো বলে উঠল, পুরুষের কর্ম পুরুষই করবে। আপনি তো নিজের চৌকাটে ডিঙ্গাবেন না, আপনার নিজের লোকবল থাকবে, উঠা বসায় মানুষ থাকবে, তাদের ইশারা করে কাজ করাবেন। সুজলা অনেকক্ষণ ব্যাপারটা নিয়ে তর্ক বিতর্ক চালালো, কিন্তু খাঁটি যুক্তির কাছে সুজলাও টিকল না। মাহাতিমের সোজাঝাপটা কথা, আপাতত হাতের চাবি নিজের কাছেই রাখুন, শুধু চাবি চালানোর প্রস্তাবটা বদলে ফেলুন। দীর্ঘ সময়ের তর্ক যুদ্ধটা শেষমেশ মাহাতিমের জয় ইতি টানল। মাহাতিম বিষয়টা নিয়ে বিশদ আলোচনা করতে করতে সবাইকে মোল্লাবাড়িতে পৌঁছে দিল। সেই একই মাইক্রোতে বসে থেকে সে এবং মেহিনুর সদর দরজা থেকে বিদায় নিল। যাওয়ার আগ পর্যন্ত সুজলার মাথায় সবকিছু ঠিকঠাক মতো বুঝিয়ে দিল। এবার যেন মহিমপুর গ্রামটা অন্য চেহারার জন্য অপেক্ষা করছে। শাসক শোষণ মুক্ত গ্রাম্য হয়ে ভিন্ন আদলের চিন্তা করছে। সুজলা ঠিকই গুঁড়োভাবে সবকিছু চিন্তা করে নিল। দীর্ঘদিনের নীল নকশাটা নস্যাৎ করে নতুন চিত্র বানালো। সেই চিত্রে সাদা কালো রং হটিয়ে রঙিন তুলি চালালো। মনের ভিতর যত ভেতর কলাকৌশল পরিকল্পনা চিন্তাভাবনা আসলো, আস্তে আস্তে বাস্তবায়ন শুরু করলো সে। প্রথম দফায় বিরাট ধাক্কা খেলো সুজলা, কিন্তু সময় বাড়তে বাড়তে সত্যি সত্যি সব কিছু পাল্টে যেতে থাকলো। যেই অরাজকতা ছোট্ট একটা গ্রামের ভেতর চলছিল, সেখান থেকে সব কিছু ধূলিসাৎ হতে লাগলো। সময়ের গুণটি প্রায় মাসখানেক পেরোলো। আনসারি নিবাসে চিকিৎসা শেষে মার্জা ফিরে এলো। কয়েক মাসের ছুটি পেয়ে পরিবারকে মুহূর্তের যুক্ত হলো মাহাতিম। ওই উসিলায় সৌভিক ব্যাপারটা পাকাপাকি করতে সব কিছু বন্দোবস্ত করতে লাগলো। বাড়িতে একটা ধুম উঠলো, শীঘ্রই সৌভিকের বিয়ে হচ্ছে। বিয়েটা বিরাট ধুমধামে মহামারোহের ঘটবে। নিজের বিয়ে নিয়ে যতটুকু ঘাটতি ছিল তার চেয়ে অনেকখানি সৌভিকের বিয়েতে করবে। বেচারা সৌভিক লজ্জায় এখন অফিসের কাজে ব্যস্ত দেখায়। বিশেষ হাটপাট নিয়ে কথা তুলতে চাটুকারের মতো ছিটকে যায়। সব কিছু বিবেচনা রেখে দুপক্ষের শর্ত সম্মতিতে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। শাহনাজের বিয়েটা আনসারের নিবাস থেকে উঠবে, এ নিয়ে ব্যাপারটা ঠিকঠাক করা হয়। সেই অনুযায়ী বিয়ের ৩ সপ্তাহ আগে গ্রাম থেকে সবাইকে আনায় মাহাতিম। বিয়ে উপলক্ষে রমরমা পরিবেশ, কেউই বাদ যায়নি।
শেফালি যেন মুখরোচর হয়ে সবার সঙ্গে মিলে গিয়েছে। মাহাতিমকে বাঘের মতো ভয় পেয়েই হোক বা সদ্বুদ্ধির জন্যই হোক, সুরাইয়া এখন আগের মতো নিকৃষ্ট সুলভ দেখায় না। নিজেকে মার্জিত রূপে দেখানোর জন্য বেশ মাপজোক করে কথা আগায়। বাড়িটা হৈ হৈ কল্লোরে মুখরিত হলেও কোথায় যেন শূন্যতা কাজ করে। প্রায় মনে হয় কি যেন নেই। আজও তৌফের ছাদে সে এসে পূর্ণিমার চাঁদ দেখে শূন্য শূন্য লাগলো। 4টার দিকে তাকিয়ে থাকতেই মুখ ফুঁসকে বেরিয়ে এলো, তোকে মিস করছি মাহাদি, খালি তোর কথা মনে পড়ে। কোথায় যেন গভীরভাবে ব্যথা লাগে। তো খুব শক্ত থাকার চেষ্টা করে, পারে না। চোখ নিংড়ে 2-1 ফোঁটা পানি বেরিয়ে আসে। কখনো সেই পানিটুকু ভেতরে আটকানোর চেষ্টা করে। আজ কেমন অবাধ্য নয়নে পানি পড়তে লাগলো। চাঁদের আলোয় তৌফের চোখ দুটো চিকচিক করে উঠল। নীরবে পিছন থেকে চলে এলো ফারিন। তৌফের ডান কাঁধে হাত রেখে সেও চাঁদের দিকে তাকালো। বিমর্ষ সুরে বলতে বলতে কেঁদেই উঠল, তৌফ ভাই, একা থাকলেই ওর কথা মনে পড়ে। খাওয়ার টেবিলে কত ফাজলামি করেছি, কত কি বলেছি। আজ ভালো লাগে না ভাই। সৌভিক ভাইয়ের বিয়েতে মাহাদি মিসিং। তৌফ অশ্রু চোখে ঢোক গিলে নিজেকে দ্রুত সামলে নিল। ফারিনকে কাঁদতে দেখে মাথায় জোরে এক গাঁটটা মারল। ব্যথার চোটে কান্নার চোখে ভ্রু কুঁচকালো ফারিন। বিস্ময় নিয়ে বলল, তুমি আমাকে এত জোরে মারলে? ফারিনকে হাবার মতো তাকিয়ে থাকতে তৌফ নিজের হাসি আটকালো। মুখের উপর রাগী আভাস টেনে তেজালো সুরে বলল, খাচ্চরের মতো নাক দিয়ে যে পানি বের করলি, তোর কি একটু শরম করে না? ফারিন রেগে গিয়ে বলল, কাঁদলে শরম করবে কেন? তৌফ ইচ্ছে করে ফাজলামি জুড়ে দিল, ছি ছি, তুই এইটাও জানোস না মানুষ হাসতে হাসতে যে ভ্যাদায় বায়ু ছাড়ে, ওই গন্ধের ঠেলায় চারপাশে মানুষ টিকব? ফারিন হাঁ করে তাকাতেই ভয়ঙ্কর রেগে গেল। তৌফকে ইচ্ছামতো এলোপাথারি মারতে থাকলো। নিরুপায় তৌফ তাড়াতাড়ি ছাদ থেকে পালিয়ে গেল। পিছু পিছু ছুট দিল ফারিন। একটুও ছাড় দিবে না বদমাইশটাকে। দৌড়ে দুজন সিঁড়ি দিয়ে নামতে নামতে যেই করিডোরে আসলো, তখনই প্রচণ্ড কিছু আছাড় মারার শব্দ হলো। শব্দ শুনে তাড়াক করে থেমে গেল দুজনে। যেখান থেকে শব্দটা পেল দুজনে চুপি চুপি সেদিকে বরাবর এগিয়ে গেল। সরু ফাঁক থাকা দরজার দিকে তাকাতেই চমকে দুজন নিজের দিকে তাকালো। ফারিন অবাক হয়ে কিছু বলতে নিলে তোপ ঠোঁটে আঙ্গুল রেখে চুপ থাকতে বলল। দুজনই দরজার ফাঁক গলে ভেতরে চাইলে সাথে সাথে চোখ বড় করে ফেলল। মাহাতিম মোবাইলটা আছাড় মেরে প্রচণ্ড রাগে ফুঁসছে। একজোড়া ক্রুদ্ধ দৃষ্টি ফ্লোরের উপর আটকে আছে। মোবাইলটা 3 পার্টে হয়ে কোথায় ছিটকে পড়ল তার কোনো হদিশ নেই। দুজনে বুঝতেই পারছে না মাহাতিম এভাবে ফুঁসছে কেন। মোবাইলটা আছাড় দেওয়ার কারণ কী।